তোমাদের আজকে ম্যানেজমেন্ট ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারে এক ভিডিওতে কিভাবে পুরো চ্যাপ্টার ক্লিয়ার করা যায় সেটা নিয়ে দেখাবো। এই চ্যাপ্টারে আমরা দেখব কিভাবে এমসিকিউ আসে, সিকিউ আসে, ক খ গ ঘ প্রশ্ন কোথা থেকে আসে, কোন টপিকগুলো স্পেসিফিক্যালি পড়লে আমার এমসিকিউ, সিকিউ এবং ভর্তি পরীক্ষার জন্য কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাচ্ছে, সেটাই আমরা আমাদের আজকের ভিডিওতে দেখব। আমরা যদি পুরো চ্যাপ্টারটাকে ভাগ করি 1 2 3 4 5 6 ছয়টা ভাগে আমরা ভাগ করতে পারছি, যেখানে আমরা দেখি ব্যবসার একদম উৎপত্তি অর্থাৎ ব্যবসার শুরু থেকে শুরু করে আমার শিল্প, বাণিজ্য, সেবা, বাংলাদেশে যে পরিবেশের প্রভাব, এই সমস্ত কিন্তু আমরা দেখছি। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপু এই স্টারগুলো কেন দেওয়া? এই স্টারগুলো দেওয়া কারণ হচ্ছে এই টপিকটা আমার পুরো বইয়ের মধ্যে কিন্তু স্পেসিফিক্যালি কিছু টপিক আছে। এই টপিকটা কোনটার জন্য কতটুকু বেশি ইম্পর্টেন্ট সেটাই স্টার দিয়ে বোঝা যাচ্ছে। যেমন আমি যদি একটু বাণিজ্যটা দেখি অথবা একটু প্রত্যক্ষ সেবাটা দেখি, বাণিজ্য থেকে আমার গ আর ঘতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। সেমভাবে শিল্প থেকে আমার ঘয়ের চেয়ে বেশি গতে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তোমাদের সুবিধার জন্য যেটা করেছি, তোমাদের কলেজের পরীক্ষা, টেস্ট পরীক্ষা, এইচএসসি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষা যেখানে যেখানে রিটেন আছে, সেই পরীক্ষাগুলোর মধ্যে কোন জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো সবচেয়ে বেশি পরিমাণে প্রত্যেকবার রিপিটেটিভলি আসে, এরকম টপ 10টা করে প্রশ্ন তোমাদেরকে আমি এখানে দিয়ে দিয়েছি, যাতে পরীক্ষার আগে এখান থেকে এই প্রশ্নগুলো দেখে গেলে তোমাদের হুবহু এখান থেকে কমন পড়ে যায়। তো এইটা তোমাদের জন্য পরীক্ষার আগে দেখার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে যে এই জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো আমি পারি কিনা, এবং সাথে সাথে আমাদের গ এবং ঘ নম্বরে কোন কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্নগুলো আসে সেই টপিকগুলো দেখে নিল। এতক্ষণ তো আমরা দেখে নিলাম কোন টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে, কোন কোয়েশ্চেনগুলো সবচেয়ে বেশি আসে। এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দেখতে হবে না, কনসেপ্ট তো জানতে হবে। চলো এখন আমরা এই কনসেপ্টগুলো দেখে নিই। আমরা পুরো চ্যাপ্টারকে 3টা ভাগে ভাগ করি। প্রথমে দেখি আমার ব্যবসা কিভাবে আসে, এই পৃথিবীতে একদম শুরু থেকে ব্যবসা কবে থেকে কিভাবে শুরু হয় এবং বর্তমান পর্যন্ত ব্যবসার পরিস্থিতিটা কি। এরপর আসে ব্যবসার আওতা, ব্যবসার আওতায় আমার কি কি পড়ে, শিল্প, বাণিজ্য, প্রত্যক্ষ সেবা কি কি জিনিস পড়ে, কোনটাকে কি বলে, এই জিনিসটা আমরা শিখবো। এবং লাস্টে দেখবো ব্যবসার কার্যাবলী, যে একটা ব্যবসা করার জন্য আমার কি কি ধরনের কাজ করতে হয়। সবার প্রথম, এত বড় ছক দেখে ভয় পেও না, অনেক বড় বড় টপিককে আমি একদম ইন শর্ট করে এখানে নিয়ে আসছি। আমি আমার ব্যবসার ক্রমবিকাশের স্তরসমূহ যদি দেখি, যেখান থেকে আমার এমসিকিউ আসে, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগে কি হয় দেখেন, আমরা একদম আদিম যুগে দেখি না, যে আদিম যুগে যখন আমরা কোনো কার্টুন দেখি, যে আদিম যুগ বোঝাচ্ছে যে কতগুলো চামড়া বা পাতা পরে হচ্ছে গিয়ে লজ্জা নিবারণের জন্য কিছু কিছু জায়গায় পরে, তারপরে হচ্ছে আগুনের চারপাশ দিয়ে ওরা নাচে, হাতে একটা বড়শি থাকে, তারপরে জিঙ্গালা হুক হুক করে হচ্ছে গিয়ে আগুনের আশপাশ দিয়ে নাচতে থাকে। তো এইটা থেকে আমার কিছুটা ধারণা পাওয়া যায় যে প্রাচীন যুগে আমাদের মেইন কনটেক্সটটা ছিল আমার পশু শিকার করা, আমার কৃষিকার্য করা এবং দ্রব্য বিনিময় প্রথা করা। অর্থাৎ তোমার যেটা প্রয়োজন সেটা আমি তোমাকে দিব, আমার যেটা প্রয়োজন সেটা তুমি আমাকে দিবে। ইন দ্যাট কেস যেটা হতো, ধরো আমার কাছে হীরা ছিল, আমার হীরার কোনো দরকার নেই, তোমার হীরা খুব ভালো লাগছে, তোমাকে আমি হীরা দিব, এই হীরার পরিবর্তে তুমি আমাকে হচ্ছে খাবার দিবা। এখন দেখো আমরা বর্তমানে কি মনে করি যে হীরার অনেক দাম, কিন্তু খাবারের দাম এর তুলনায় এই যে এতটুকু ছোট একটা খাবারের দাম হয়তো বা 500, 600, 1000, 2000 টাকায়, কিন্তু হীরার দাম কিন্তু লাখ লাখ কোটি টাকা পর্যন্ত। এখন দেখো সমতা কিন্তু হচ্ছে না। এই কারণে আস্তে আস্তে যখন আমরা মধ্যযুগে প্রবেশ করি, তখন আমরা কয়েন বা সোনা রূপাকে আমাদের বিনিময়ের মাধ্যম হিসেবে একটা স্ট্যান্ডার্ড বার হিসেবে তৈরি করার বা বাজার বা মার্কেট তৈরি করার চেষ্টা করি, যেখানে আমরা স্বর্ণ মুদ্রা দিয়ে আমরা কোনো দ্রব্য পণ্যের মান নির্ধারণ করতাম। এবং তখনই কিন্তু আমার অর্থের প্রচলন হয়, অর্থাৎ
সেই স্বর্ণ মুদ্রা বা রৌপ্য মুদ্রা, যেটা আমরা রাজা বাচ্চাদের, গোপাল ভাঁড় দেখি না আমরা মাঝে মধ্যে, গোপাল ভাঁড়ের মধ্যে দেখবে যে স্বর্ণ মুদ্রা পাস করতেছে একজন আরেকজনকে, ওদেরকে বেতন দিচ্ছে স্বর্ণ মুদ্রাতে, এটা তখন মনিটারি বা টাকার টাকার সমতুল্য হিসেবে ব্যবহার করা হতো। এবং এই যে যখন আমার অর্থের প্রচলন শুরু হয়ে গেছে, তখন তো আমার বাজার শুরু হয়ে গেছে, কারণ তখন বাজারে মানুষ যার যেখানে যেটা প্রয়োজন সবাই এক জায়গায় আসতো, নিজেরা মুদ্রার বিনিময়ে নিজের চাহিদা অনুযায়ী পণ্য কিনে নিত, এবং এটার মাধ্যমে আমার ব্যবসা এবং উপনিবেশ সৃষ্টি হয়। এখান থেকে যে এমসিকিউটা সবচেয়ে বেশি আসে এবং যে এমসিকিউটা সবচেয়ে বেশি ভুল করা হয়, অর্থের প্রচলন কোন যুগে হয়? সবাই বলে প্রাচীন যুগে। প্রাচীন যুগে কিন্তু অর্থের প্রচলন হয় না। প্রাচীন যুগে যে সমস্যাটা ফেস করা হয় সেটা হচ্ছে বিনিময় মাধ্যম, সেটার সলিউশন হিসেবেই আমার মধ্যযুগে এসে অর্থের প্রচলন হয়। তারপর আসে আমার আধুনিক যুগ। আমার আধুনিক যুগের শুরুটাই হয় 1750 থেকে 1850 সালের শিল্প বিপ্লবের মাধ্যমে। এখন কোয়েশ্চেন হচ্ছে, আপু শিল্প বিপ্লব কি? এই যে 1750 থেকে 1850 সালের যে 100 বছরের সময়কালটা, এই সময়কালের মধ্যে অনেক নতুন নতুন যন্ত্র আবিষ্কার হয়, অনেক নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হয়, যেটার মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠান যারা হচ্ছে অ্যানালগ উপায়তে কাজ করতো সেটা ডিজিটালাইজড হওয়া শুরু হয়। বিভিন্ন ধরনের নতুন নতুন মেশিনের মাধ্যমে খুব দ্রুত পরিমাণে কাজ করা শুরু হয়, এবং যে শ্রমিক, যে ঊর্ধ্বতন বা যে অধস্তন আছে, তাদের কাজকর্ম বা জীবন বা লাইফস্টাইলকে আরও সহজ করে তোলে। সেখান থেকে আমার আস্তে আস্তে প্রযুক্তির উন্নয়ন হয়, এবং বর্তমানে বাজার ব্যবস্থা, যেখানে আমরা প্রযুক্তি ছাড়া কিছু চিন্তা করতেই পারি না, সেই ব্যবস্থা পর্যন্ত চলে আসে। তো এইটা হচ্ছে আমার ব্যবসার ক্রমবিকাশ। এখন আমার দ্বিতীয় সবচেয়ে ইম্পর্টেন্ট, যেটা আমার রিটেনের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্লাস এমসিকিউর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, প্লাস আমার অ্যাডমিশন অ্যান্ড বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এই টপিকগুলো পড়ব। প্রথমে আসি আমার শিল্প। শিল্প কি? শিল্প হচ্ছে আমরা প্রকৃতিতে বিভিন্ন ধরনের পণ্য পাই। আমাদের জীবনে আমরা যা কিছু ব্যবহার করি তার প্রত্যেকটা জিনিস কোনো না কোনোভাবে প্রকৃতি থেকে আসে, প্রকৃতির সাথেই কানেক্টেড। আমরা লিখি, যে পেপার ইউজ করি, সেই পেপারটা গাছ থেকে আসে, গাছটাও কিন্তু আমরা প্রকৃতি থেকেই পাই। এই যে প্রকৃতি থেকে যে আমরা পণ্যগুলো পাই, সবসময় কিন্তু আমাদের উপযোগিতা সেম রকম থাকে না। আমি কি গাছের মধ্যে গিয়ে লিখবো, গাছের মধ্যে গিয়ে লিখে আমি আরেকজনকে গাছ দিব? হবে না। গাছটাকে প্রসেসের মাধ্যমে আমি আমার কাগজ বানাই, সেই কাগজ থেকে প্রসেসের মাধ্যমে আমার বই খাতা তৈরি করি। অর্থাৎ আমরা প্রকৃতি থেকে যে পণ্যগুলো পাই, সে পণ্যগুলোকে প্রসেসের মাধ্যমে বিভিন্ন পণ্য উৎপাদন করে মানুষের চাহিদা নিবারণ করা বা মানুষের চাহিদা উপযোগীকে নিবারণ করাকেই হচ্ছে শিল্প বলা হয়। তো এটার মেইন কনটেক্সটটা হচ্ছে এটা আমার প্রকৃতির সাথে রিলেটেড। এখন আমার দুই ধরনের শিল্প আছে, একটা আমার প্রাথমিক শিল্প, একটা আমার গৌণ শিল্প, একটা আমার ডিরেক্ট, একটা আমার ইনডিরেক্ট। এখন আমরা একটু দেখি যে প্রাথমিক শিল্পটা কি। কৃষি শিল্প। বাংলাদেশ কৃষিভিত্তিক দেশ। আমরা এখানে ধান থেকে শুরু করে বিভিন্ন ধরনের শস্য, বিভিন্ন ধরনের ফল ফুল, অনেক কিছু হচ্ছে গিয়ে আবাদ করি। বাংলাদেশের অর্থনীতির একটা বড় অংশ হচ্ছে আমার কৃষি সেক্টর থেকেই কিন্তু আসে। তো এখন কৃষি শিল্পের সাথে আমার প্রজনন নিষ্কাশন শিল্পের পার্থক্যটা কোথায়? প্রজনন শিল্প হচ্ছে, প্রজনন শিল্পের মেইন কনটেক্সট হচ্ছে বংশ বিস্তার করা। অর্থাৎ এটা আমার মূলত প্রাণীর সাথে রিলেটেড। প্রাণী, বংশ বিস্তার তো আর প্রাণীকে ছাড়া সম্ভব না, আমার প্রাণীর সাথে রিলেটেড। আমরা যখন হাঁস মুরগি পালন করি না, গ্রামের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল, ইদানিং দেখি ময়ূর ভেড়া ঘোড়া উট, এগুলো অনেক কিছু এখন লালন পালন কিন্তু করে। সেখানে কি হয়, একটা উট থেকে দুইটা উটের বাচ্চা হয়, সেগুলোকে লালন পালন করে বড় করে, আবার সেখান থেকে আরও 5টা বাচ্চা হয়, এভাবে আস্তে আস্তে বংশ বিস্তার করে। প্রজনন শিল্পের ক্ষেত্রে আমার মেইন কনটেক্সটটা হচ্ছে বংশ বিস্তার করা। ঠিক আছে, অর্থাৎ আমার একজন থেকে দুজন, দুজন থেকে পাঁচজন, পাঁচজন থেকে 10 জন, 10 জন থেকে 50 জন, এইভাবে যাতে আমার প্রজন্মগুলো চলতে থাকে, এটা হচ্ছে আমার প্রজনন শিল্পের মেইন কনটেক্সট।
নিষ্কাশন শিল্প, প্রকৃতিতে কোনো সম্পদ পাওয়া যায় এবং সেই সম্পদটা আমরা প্রকৃতি থেকে আহরণ করে নিয়ে আমাদের কাছে ইউজ করি, এটা হচ্ছে নিষ্কাশন শিল্প। যেমন কি, যেমন হচ্ছে কয়লা, যেমন হচ্ছে সোনা, যেমন হচ্ছে রূপা, এগুলো আমাদের প্রকৃতিতে পাওয়া যায়। প্রাকৃতিক নিয়মে একটা সার্কুলেশন এর মাধ্যমেই কিন্তু আমাদের কয়লা, সোনা, রূপাগুলা প্রাকৃতিকভাবেই তৈরি হয় এবং এই সোনাকে আমরা হচ্ছে কি আমাদের মুদ্রা হিসেবে ইউজ করি, আমাদের স্বর্ণ গয়না হিসেবে ইউজ করি। কয়লাকে আমাদের জ্বালানির একটা বড় সেক্টর হিসেবে ইউজ করি কয়লাকে। তো এক্ষেত্রে আমার নিষ্কাশন শিল্পের ক্ষেত্রে আমরা প্রোডাক্টটা প্রকৃতি থেকে ডিরেক্ট পাচ্ছি। এখন একটা অপশন দেখাই তোমাদেরকে, একটা হচ্ছে মাছ চাষ করা, একটা হচ্ছে মাছের পোনা উৎপাদন, আরেকটা হচ্ছে মাছ ধরা। এখন দেখো তো এই তিনটা দেখতে একই রকম লাগতেছে না, কিন্তু তিনটা কিন্তু তিন ধরনের শিল্প আমার। কিভাবে? মাছ চাষ করা, চাষ করা মানে কি, আমি পুকুরের মধ্যে ছোট ছোট পোনা ছেড়ে দিই না, ছোট ছোট মাছের বাচ্চা আর কি, যেগুলোকে আমরা পোনা বলি, ছেড়ে দিই। তারপর তাদেরকে খাবার দাবার দিই, পুকুরে পানি পরিষ্কার করে বিভিন্ন প্রসেসের মাধ্যমে তাদেরকে বড় করি, বড় করার পর বাজারে বিক্রি করি। আবার সেই পুকুরে গিয়ে নতুন করে মাছের পোনা ছাড়ি। ঠিক আছে, দেখবেন বর্ষাকালের কিছু আগে পরে, ঠিক সময়টা মনে নেয়, বর্ষাকালের কিছু আগে পরে আপনার ইলিশ, ঝাটকা ইলিশ ধরা বন্ধ করে দেয়। কারণ ঝাটকা ইলিশ যদি আপনারা ধরে ফেলেন তাহলে কিন্তু ইলিশ আর বড় হবে না, সেটা বাজারে সেল করা যাবে না। তো এই মাছ চাষটা হচ্ছে আমার কৃষি শিল্প। এখন দ্বিতীয় কনটেক্সটে আসি, মাছের পোনা উৎপাদন। পোনা উৎপাদন কি, আমি মা মাছ, যেগুলা মা মাছ চাষ করব শুধু, কেন? যাতে তারা বাচ্চা উৎপাদন করতে পারে। ঠিক আছে, আমার কাজ হচ্ছে নতুন নতুন পোনা উৎপাদন করা, তাদেরকে পেলে পুষে বড় করা না। ঠিক আছে, আমার কাজ হচ্ছে তাদের বংশটা বিস্তার করা। আমি আমার পুকুরে শুধুমাত্র মা মাছদেরকে রাখি, যেন তাদেরকে আমি খাইয়ে দেওয়ার পোনা উৎপাদন করতে পারি এবং এই পোনাগুলো বাজারে সেল করতে পারি। এই যে বংশ বিস্তার করতেছি, এটা হচ্ছে আমার প্রজনন শিল্প। থার্ড আসে আমার মাছ ধরা। পুকুর থেকে মাছ ধরে নিয়ে বাসায় রান্না বান্না করে খেয়ে ফেলতেছি, বা সমুদ্র থেকে যে বিভিন্ন সামুদ্রিক মাছ ধরে এনে মজা করে পরিষ্কার করে মজা করে রান্না করে খেয়ে ফেলতেছি। দেখো, প্রকৃতি থেকে আমি ডিরেক্ট আনলাম, ওইটাকেই আমি কনজিউম করলাম। ঠিক আছে, এইটা হচ্ছে আমার নিষ্কাশন শিল্প। হোপফুলি এই তিনটা অপশন দিয়ে তোমাদের সিকিউ বা এমসিকিউতে আর কোনো প্রবলেম হবে না। এখন আমি আসি আমার গৌণ শিল্প বা মাধ্যমিক শিল্প বা ইনডিরেক্ট শিল্প। এটা আমার প্রথমে আসে উৎপাদন শিল্প। উৎপাদন শিল্পের আবার 4টা ক্লাসিফিকেশন আছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। বিশেষায়িত শিল্প কি? ধরো পোশাক শিল্প বা চিনি শিল্প। দেখো, সেখানে শুধু পোশাক উৎপাদন হয়, এখানে শুধু চিনি উৎপাদন হয়, একটা স্পেসিফিক প্রোডাক্ট উৎপাদন হয়। এটাই আমার বিশেষায়িত শিল্প, যে শিল্পের ক্ষেত্রে আমার একটা স্পেসিফিক প্রোডাক্ট উৎপাদন হয়। ঠিক আছে, যৌগিক আর সংযোজন পরে বলি, আগে আমি সংযুক্ত শিল্প দেখে নেই। সংযুক্ত শিল্প, ধরো আমি দুধ থেকে আমি বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করতে পারি। আমি আমার চিজ তৈরি করতে পারি, আমি এখান থেকে ঘি তৈরি করতে পারি, এখান থেকে মাখন তৈরি করতে পারি, এখান থেকে ছানা তৈরি করতে পারি, বিভিন্ন ধরনের মিষ্টি তৈরি করতে পারি। একটা দুধ, একটা প্রোডাক্ট থেকে আমি অনেক ধরনের পণ্য তৈরি করতে পারতেছি, এটা হচ্ছে আমার সংযুক্ত শিল্প। কাঠ, গাছ থেকে আমি কাঠ উৎপাদন করতেছি, কাঠ থেকে সেই কাঠ থেকে আমি ফার্নিচারে ইউজ করতেছি, সেটাকে আমি কাগজের উৎপাদন করতেছি, সে কাগজ আমার বই খাতায় রূপান্তর হচ্ছে। একটা প্রোডাক্ট থেকে আমি অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু উৎপাদন করতে পারতেছি, এটা হচ্ছে আমার সংযুক্ত শিল্প। কনফিউশনটা হয় আমার যৌগিক এবং সংযোজন শিল্পের মধ্যে। এখন আসি আমার যৌগিক এবং সংযোজন শিল্পের পার্থক্যটা কি। সাবান দেখছেন না, সাবানে কি থাকে? সাবানে বিভিন্ন ধরনের গ্লিসারিন থাকে, বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ থাকে, ফ্লেভার থাকে, অনেক কিছু থাকে।
সব কিছুকে একসাথে মিক্স করে একটা মেশিনের মধ্যে দিয়ে একটা সুন্দর শেপ দিয়ে একটা সাবান তৈরি করা হয়। এখন আপনার হাতে আমি একটা সাবান দিলাম, দিয়ে বললাম যে এখানে অনেক কিছু আছে, বলো তো এখানে কি কি আছে, এটাকে ভেঙে আলাদা আলাদা করে বের করো। বের করতে পারবেন? একটা সাবানকে আপনি কখনোই যেই প্রোডাক্টগুলো নিয়ে সাবানটা তৈরি করা হয়েছে সেটাকে ভেঙে আবার ওই প্রোডাক্ট তৈরি করতে পারবেন? গ্লিসারিন আলাদা করতে পারবেন? কেমিক্যালস আলাদা করতে পারবেন? ফ্লেভারস আলাদা করতে পারবেন? পারবেন না। এটা হচ্ছে আমার যৌগিক শিল্প। অনেকগুলা প্রোডাক্টকে একসাথে এনে নতুন একটা প্রোডাক্ট তৈরি করা, যেটাকে আপনি আর ভাঙতে পারবেন না বা আগের রূপে ফিরায় নিতে পারবেন না, এটা আমার যৌগিক শিল্প। সংযোজন শিল্প কাইন্ডা সেম, কিন্তু এটা পার্থক্য আছে। একটা মোটর সাইকেলের কথা চিন্তা করি। একটা মোটর সাইকেলে ইঞ্জিন থাকে, হেডলাইটস থাকে, আমার বডি পার্টস থাকে, আমার চাকা থাকে, আমার হচ্ছে গ্লাস ইউজ করা হয়, তারপরে হচ্ছে ট্যাঙ্ক থাকে যেটার মধ্যে তেল থাকে। দেখেন আমি অনেকগুলো প্রোডাক্ট বললাম, সে প্রোডাক্টগুলো আলাদা আলাদা শিল্পে তৈরি হয়। আপনার চাকা আলাদা তৈরি হয়, ইঞ্জিন আলাদা তৈরি হয়, তারপরে হচ্ছে ব্রেক আলাদা তৈরি হয়, আমার উপরের যে বডির স্টিলের পার্টটা এটা আলাদা তৈরি হয়। এগুলো সব নিয়ে এসে নতুন একটা মোটর সাইকেল তৈরি করি। এখন হঠাৎ করে আমার অ্যাক্সিডেন্ট হলো, আমার কি হলো, এখান থেকে ব্রেক নষ্ট হয়ে গেল, আমি ব্রেকটাকে চেঞ্জ করতে পারতেছি, ঠিক আছে। আমার হেডলাইটস নষ্ট হয়ে গেলো, হেডলাইটসকে আলাদা করতে পারতেছি। যৌগিক শিল্পের ক্ষেত্রে আমি আমার সাবানকে কিন্তু আলাদা করতে পারি নাই কোনোভাবেই। সংযোজন শিল্পের ক্ষেত্রে আমি আমার যেই নতুন প্রোডাক্টটা তৈরি করছি সেখানকে আবার ভেঙে আলাদা করতে পারতেছি, ঠিক আছে। এটাই হচ্ছে আমার এই দুইটার মধ্যে মেইন পার্থক্য। নির্মাণ শিল্প আমার অবকাঠামোগত নির্মাণ, যেমন আমার সেতু তৈরি করা, যেমন আমার বাঁধ তৈরি করা, যেমন আমার বিভিন্ন বিল্ডিং হসপিটাল তৈরি করা, যেগুলোকে আমরা বিল্ড আপ বা গড়ে তোলা হিসেবে পরিচয় দিই, সেটা আমার নির্মাণ শিল্প। লাস্টে আসে আমার সেবা পরিবেশন শিল্প। সেবা পরিবেশের ক্ষেত্রে আমরা ধরতে পারি টেলিফোন, আমরা ধরতে পারি গ্যাস, আমরা ধরতে পারি বিদ্যুৎ বিল, এগুলোর মাধ্যমে আমরা মানুষের সেবাই দিচ্ছি, ঠিক আছে। এগুলো হচ্ছে আমার সেবা পরিবেশন শিল্পের অন্তর্গত। সেকেন্ড পার্ট যেটা আমার বাণিজ্য শিল্পের ক্ষেত্রে আমরা কি করলাম, শিল্পের আমরা পুরোটা ক্ষেত্রে দেখলাম আমরা পণ্য উৎপাদন করতেছি। এখন পণ্য উৎপাদন করে নিজের কোলে রেখে দিলেই তো আর হলো না, সেই উৎপাদিত পণ্য তো আমার কাস্টমার পর্যন্ত পৌঁছাতে হবে। এই যে উৎপাদিত পণ্য, শিল্পে উৎপাদিত পণ্য কাস্টমার পর্যন্ত পৌঁছানোর জন্য মাঝখানের যে প্রসেসটা ফলো করা হয় সেটা আমার বাণিজ্য। তো বাণিজ্যের ক্ষেত্রে আমি যদি প্রথমে দেখি ক্রয় বিক্রয়, আমার মেইন কাস্টমারের কাছে পৌঁছানোর প্রথম শর্ত কি, আমি তার কাছে বিক্রি করব, সে আমার কাছে বিক্রি করবে, এরকমই তো ক্রয় বিক্রয় হয়। এটার মধ্যে আবার দুইটা ক্লাসিফিকেশন আছে, একটা অভ্যন্তরীণ, একটা বৈদেশিক। একটা আমার দেশের মধ্যে হচ্ছে, একটা আমার দেশের বাইরে হচ্ছে। দেশের মধ্যে কি হচ্ছে, পাইকারি আর খুচরা হচ্ছে। পাইকারি হচ্ছে আমার অনেক পরিমাণে পণ্য একসাথে বিক্রি করা। একটা জিনিস মনে রাখবেন, পাইকারিতে অনেক পরিমাণে পণ্য বিক্রি করা হয়, সেই তুলনামূলকভাবে খুচরা ব্যবসায় অল্প পরিমাণে পণ্য বিক্রি করা হয়। পাইকারি ব্যবসায়ীরা আমাদের মতো সাধারণ ভোক্তার কাছে পণ্য বিক্রি করে না, তারা অন্য ব্যবসায়ীর কাছে পণ্য বিক্রি করে। কিভাবে, আমি একটু কনটেক্সটটা বুঝাই। কারওয়ান বাজার যদি কেউ যেয়ে থাকেন দেখবেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে চাষিরা আসতেছে, মাছ বিক্রি করতেছে, ধান বিক্রি করতেছে, ফল বিক্রি করতেছে। তারা কি আমাদের মতো সাধারণ জনগণের কাছে বিক্রি করতেছে না? করতেছে না। কিন্তু তারা কোথায় বিক্রি করতেছে, তারা ওই পাইকারি ব্যবসায়ী বা কারওয়ান বাজারের ব্যবসায়ীদের কাছে বিক্রি করতেছে। কারওয়ান বাজারের ব্যবসায়ীরা গিয়ে এই যে ধরেন এলাকা ভিত্তিক লালবাগ, ধানমন্ডি, পুরান ঢাকা, তারপরে হচ্ছে মিরপুর, বিভিন্ন এলাকার যে ব্যবসায়ী তাদের কাছে বিক্রি করতেছে। দেন ওই খুচরা ব্যবসায়ীরা এসে আবার আমাদের কাছে বিক্রি করতেছে। তার মানে খুচরা ব্যবসায়ীদের টার্গেট মার্কেট বা তারা কাদের কাছে সেল করতেছে, আমাদের মতো সাধারণ ভোক্তার কাছে। আর পাইকারি ব্যবসায়ী যারা আছে তারা খুচরা ব্যবসায়ীদের কাছে সেল করতেছে। বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আসি, আমদানি আনছি, আমি বাইরের দেশ থেকে কোনো কিছু আনছি। রপ্তানি, আমি বাইরের দেশে কোনো কিছু পাঠাইছি, আমার দেশের কোনো পণ্য বাইরের দেশে পাঠাইছি। যেমন আমরা সবচেয়ে বেশি পাঠাই হচ্ছে গিয়ে পোশাক শিল্পের ক্ষেত্রে পাঠাই, আমরা হচ্ছে গিয়ে চিংড়ি পাঠাই,
আমাদের দেশে চিংড়ি, তারপরে ইলিশ মাছ, এগুলো আমাদের বাইরের দেশে অনেক বেশি এক্সপোর্ট হয়। কনফিউশনটা হয় পুনঃরপ্তানি আর রপ্তানির মধ্যে। যেমন আমি একটা কোয়েশ্চেন বলি, জনাব এক্স সৌদি আরব থেকে কি আনলো, 10 কেজি আম নিয়ে আসলো, আম কিনে এনে ওই আমটাই পাকিস্তানের কাছে বিক্রি করলো। ঠিক আছে, দেখেন উদ্দীপকের কোথাও কিন্তু বলা নাই যে আমটাকে প্রসেস করা হয়েছে বা প্যাকেজিং করা হয়েছে বা কোনো ধরনের চেঞ্জেস করা হয়েছে। যেই জিনিসটা আনছে ওই জিনিসটাই সেল করতেছে। ঠিক আছে, এটা হচ্ছে পুনঃরপ্তানি। পুনঃরপ্তানির ক্ষেত্রে যেই পণ্যটা আমদানি করা হয় ওটা কোনো ধরনের বিন্দু পরিমাণ চেঞ্জেস ছাড়া সেই পণ্যটাই আরেক দেশে রপ্তানি করা হয়, এটা হচ্ছে আমার পুনঃরপ্তানি। যদি কোনোভাবে এটা চেঞ্জ করা হয়, ধরেন হচ্ছে গিয়ে এক বস্তা আম আনলো, উপরের বস্তাটা চেঞ্জ করে নতুন একটা ব্যাগে ভাগ ভাগ করে দিল বা নতুন কার্টুনে ভাগ ভাগ করে দিল, তখন কিন্তু সেটা পুনঃরপ্তানি হবে না, কারণ আপনি আপনার মতো চেঞ্জ করছেন। কোয়েশ্চেন হচ্ছে পুনঃরপ্তানি কেন করা হয়? অনেক সময় দেখা যায় বিভিন্ন দেশের সাথে ডিরেক্ট কানেকশন থাকে না। ধরেন মনে করতে পারে না, আমি এই যে হাইপোথেটিক্যালি বলতেছি সৌদি আরবের সাথে পাকিস্তানের ডিরেক্ট কোনো যোগাযোগ নাই, তখন বাংলাদেশ একটা মধ্যস্থতাকারী দেশ হিসেবে পরিচয় দেয়। তারা কি করে, সৌদি আরবের থেকে আনে, তারপর পাকিস্তানের কাছে সেল করে। মাঝখানে বাংলাদেশে কী লাভ? বাংলাদেশে একটু বেশি টাকা পাচ্ছে, একজন ব্যবসায়ী হিসেবে কাজ করতেছে। পাকিস্তানের কী লাভ? পাকিস্তান সৌদি আরবের পণ্য ভোগ করতে পারতেছে। সৌদি আরবের কী লাভ? সে তার পণ্য পাকিস্তানের কাছে বিক্রি করতে পারতেছে। এই কারণে আপনার পুনঃরপ্তানিটা করা হয়। এই যে আমরা বাণিজ্য করতেছি, এই বাণিজ্যের সহায়ক কাজ বা এই বাণিজ্যের ক্ষেত্রে সবচেয়ে বেশি হেল্প করে কোন কাজগুলো? ব্যাংক আপনাকে লোন দেয়, আপনার টাকা পয়সা লেনদেন করতে সাহায্য করে, আপনাকে টাকা পয়সা বিষয়ক নির্দেশনা দেয়, বিভিন্ন দলিল প্রণয়ন করে, এটা হচ্ছে ব্যাংকের কাজ। বিমা, বড় বড় শিপ বা বড় বড় হচ্ছে গিয়ে আপনার যখন লট দেশের বাইরে যায় তখন আপনার বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতেই পারে। আপনার আগুন লেগে যেতে পারে, ঝড় কবলে পড়ে যেতে পারে, হারাই যেতে পারে পণ্য, যদি গ্লাসের মতো কোনো ভাঙা পণ্য হয় যেগুলো সহজে লাগলেই ভেঙে যাবে, সেগুলো ভেঙে যেতে পারে। তো এত বড় বড় ব্যবসার ক্ষেত্রে আমার বিমাটা খুব বেশি প্রয়োজন। পরিবহন, সবচেয়ে বেশি আম উৎপাদন হয় রাজশাহীতে, তাই বলে কি পঞ্চগড়ের মানুষ আম খাবে না? রাজশাহীতে আম উৎপাদন হয় দেখে রাজশাহীতে আমের কেজি 40 টাকা, আর পঞ্চগড়ে আম উৎপাদন কম হয় দেখে সেখানে আমের কেজি 400 টাকা। জিনিসটা কি জাস্টিস হলো? তো এই যে রাজশাহীতে যে বিপুল পরিমাণে আম উৎপাদন হচ্ছে, সেই আমটা যাতে পুরো দেশের মানুষের কাছে পৌঁছায়, এই কারণে পরিবহন কাজ করে। গুদামজাতকরণ, এই যে সিজনাল ফল যদি আমি ধরি, আপনার সিজনাল ফল একটা নির্দিষ্ট সময় উৎপাদন হয়, যেমন ধরেন আম, কাঁঠাল, জাম, এগুলো গ্রীষ্মকালে সবচেয়ে বেশি উৎপাদন হয়, কিন্তু মানুষ কী করে, এটাকে স্টোর করে রাখে। যেমন আমার বাসায় বলি, আমার বাসায় কী করা হয়, গ্রীষ্মকালে যখন আমের দাম কমে যায়, অনেক বেশি আম উৎপাদন হচ্ছে, তখন আমগুলোকে বাসায় আনা হয়, সেটাকে প্রসেস করা হয়, সেটাকে হচ্ছে কি সুন্দর করে পিস পিস করে কেটে বক্সে, বড় বড় প্লাস্টিকের বক্সে ভরে ফ্রিজে রেখে দেওয়া হয়। পরে যখন ধরো রোজার সময় আসতেছে বা অনেক গরমকাল আসতেছে বা কখনো হচ্ছে জুস খেতে ইচ্ছা করতেছে, তখন ওইটাকে বের করে ব্লেন্ড করে জুস করে খেয়ে ফেলা হয়। দেখেন, স্টোর করতে পারতেছি দেখে আমি সারা বছর ধরে এই প্রোডাক্টটাকে ভোগ করতে পারতেছি। বাজারজাতকরণ প্রসার, মার্কেটিং, আমি কি পণ্য উৎপাদন করতেছি, এই পণ্যের উপকারিতা কি, পণ্যটা কোথায় পাওয়া যাবে, পণ্যের দাম কত, আপনার কেন এই পণ্যটা কেনা উচিত, এই সমস্ত জিনিস মানুষ কাছে প্রচার করা বা মানুষকে জানানোটাই হচ্ছে আমার বাজারজাতকরণ প্রসার। এরপর আসি প্রত্যক্ষ সেবা। প্রত্যক্ষ সেবার ক্ষেত্রে আমার দুইটা কনটেক্সট আছে, একটা মুনাফা অর্জন, একটা অমুনাফা অর্জন। মুনাফা অর্জনের ক্ষেত্রে আমরা ধরতে পারি আমাদের ওকালতি, বিভিন্ন উকিলরা আলাদা আলাদা চেম্বার দিয়ে বসে, ডাক্তাররা বিভিন্ন চেম্বার দিয়ে বসে, তাদের মেইন কাজ হচ্ছে আমি পেশেন্ট দেখব, টাকা নিব, সেখানে আমার প্রফিট হবে। এটা হচ্ছে আমার মুনাফা অর্জনকারী প্রতিষ্ঠান। অমুনাফাভোগী প্রতিষ্ঠান কি? আমরা কিছু সামাজিক ব্যবসার কথা শুনছি না, ধরো হচ্ছে একটা হসপিটাল তৈরি করছি, সে হসপিটালে 50 টাকা টিকিট, আমি হসপিটালের সাথে একটা পার্ক তৈরি করছি, যাতে হসপিটালে যারা পেশেন্ট আছে, অনেকে থাকে না যে হসপিটালের বেডে শুয়ে থাকতে ভালো লাগে না, সারাদিন হসপিটালে থাকলে উল্টা আরও অস্বস্তি লাগে,
এই যে এই মানুষগুলো যাতে বিকালবেলা বের হয়ে একটু পার্কে আস্তে আস্তে হেঁটে আসতে পারে, সে যেন দ্রুত সুস্থ হতে পারে, তার জন্য আমি একটা 50 টাকার টিকিটের হসপিটাল তৈরি করছি। এখন কথা হচ্ছে, এই যে এখানে হসপিটালে কি প্রফিট হয় না? অবশ্যই প্রফিট হয়, কোনো না কোনো জায়গা থেকে তো আমার প্রফিট আসতে হবে, না হলে তো আমার হসপিটাল চলবে না। কিন্তু এই প্রফিটটা মালিকরা নিজেরা ভোগ করে না, তারা এই প্রফিটটা দিয়ে এই যে পেশেন্টদের জন্য, হসপিটাল পেশেন্টদের জন্য নতুন নতুন ধরনের হুইল চেয়ার কিনলো, এসি লাগালো, হসপিটালটাকে আরও বড় করলো, অন্য এক জায়গায় একটা ব্রাঞ্চ দিল, পেশেন্টের কাজেই এটাকে ইউজ করতেছে। এটা হচ্ছে আমার অমুনাফাভোগী প্রতিষ্ঠান। তারপর আসি, আমার ব্যবসায়ী কাজের মধ্যে উৎপাদন তো করলাম, শিল্পের মাধ্যমে আমার উৎপাদন হলো, বন্টন করলাম, বাণিজ্যের মাধ্যমে আমার বন্টন হলো। বন্টন হওয়ার পরও আমার কিছু এক্সট্রা কাজ থাকে, যেমন গবেষণা কার্য। আমার মার্কেট রিসার্চ করে জানতে হবে মানুষ কোন ফ্লেভারের জুসটা সবচেয়ে বেশি পছন্দ করে, বর্তমানে কোন রাইটারের বই সবচেয়ে বেশি বাজারে চলতেছে, কোন রাইটারের ম্যানেজমেন্ট বই সবচেয়ে বেশি কলেজের স্টুডেন্টরা কিনতেছে, তাহলে আমি সেই পরিমাণে আমার বই উৎপাদন করতে পারবো। আমি আমার বই দিনে দিনে ডেভেলপ করতে পারবো, নতুন নতুন কনটেক্সট অ্যাড করব, এগুলোর হিসাব সংরক্ষণ করব, অফিসের যাবতীয় কার্যাবলী এবং সমস্ত কিছু তদারকি করা আমার ব্যবসার কার্যাবলীর মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত। এবং এইটার মাধ্যমে আমাদের আজকের এই চ্যাপ্টারে যে টপিকগুলো থেকে মেইনলি আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে, সে কনটেক্সট কিন্তু ক্লিয়ার হয়ে গেল। এরপরে কোন অধ্যায় থেকে তোমরা এরকম কনটেক্সট ক্লিয়ার ভিডিও চাও, সেটা এই ভিডিওর কমেন্ট সেকশনে বলে দাও।